সমন্বয়করা দেশের জন্য এত কিছু করলো, দেশটাকে বিক্রি করার চেষ্টায় বিক্রি করে দিল, দেশটাকে ধ্বংস করলো, তাদেরকে পেটানো কি ঠিক জায়েজ? এটা ঠিক বলেন? তাও আবার জুতা পেটা করা। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের সাথে রয়েছেন বিজ্ঞ আলোচক, আইনজীবী এবং বিশ্লেষক, এবং আপনার সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এখন আপনি তো আমার বিপদে ফেলাই দিচ্ছেন যে আমি হলাম সমন্বয়কদের ভাতিজা, ভাবির পোলাদের চাচা। তো যেভাবে বেইজ্জতি করা শুরু করছে, আমি এখন আর আগামী যেভাবে জুতা পেটা শুরু করছে, আমি এখন আর বলবো না আর আমার ভাবির পোলা, এটা বললে বেইজ্জতি হয়ে যাব। আমি মা পোসাই দোয়া চাই, 1 তারিখ থেকে আমি আর এদের কারো চাচা না, ঠিক আছে? আমি আর এদের চাচা না। কারণ এইভাবে জুতা পেটা যদি করে জনগণ, আবার অফিসের ভিতরে গিয়ে মানে কি বলতেছে আর কি না বলতেছে, মানিজ্য তার থাকলো না, বুঝতে পারছেন? এতদিন ভাবির পোলারা ক্ষমতাবান ছিল, মহা ক্ষমতাবান, তাই মাঝে মধ্যে একটু যখন বলতাম আমার ভাবির পোলা, একটু ইজ্জত মনে হইতো যে আমার ইজ্জত, মানে আমার পশ্চাৎ দেশ ফুলে পাউরুটি হয়ে যাইতো, ময়মনসিংহে পাউরুটি। তো এখন যেভাবে পেটানো শুরু করতেছে, তাও জুতা দিয়ে, মানে ক্ষমতায় থাকতে আমার ভাবির পোলাদের যেভাবে পেটানো হচ্ছে, কয়দিন পরে তো আমাদের আসিফ সারকো এইভাবে পেটাবে, আর তারপরের কয়দিন দেখা যাবে যে আমার ভাবির পোলা 6টা আসনের অনুরোধের আসরে তাদের পেটানো শুরু করবে। অলরেডি আমরা শুনে ফেলেছি যে একজন ডিসি নাকি বলেছে 25 কোটি টাকা নিয়ে নিছে। যাই হোক, এই ধরনের বদনাম ছড়ানো হচ্ছে আমার ভাবির পোলাদের বিরুদ্ধে। এটা আসলে বেদনাদায়ক। তো দেখা যাক কি হয়। তো জুতা পেটা কেবল উদ্বোধন করলো কেউ না কেউ। আমার মনে হয় এখন তাদের আবার দল, সেই দলের আবার কেন্দ্রীয় নেতা, তেলা পোকাও একটা পাখি, আমার ভাবির পোলাদের দল একটা দল, সেই দলের আবার 6 জন এমপি। মানে আমি ভাবতে পারি না আমরা কোন দেশে বাস করি। ভাবির পোলারা যদি এমপি হয়, তাহলে তো আমার তো দেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা। আমি ভাবতেও তো পারতেছি না, দেখলে ঘটনা দেশে হইতেছে কি। তাই তার উপর আবার জুতার বাড়ি। এইভাবে আপনারা বেজ্জতি করেন না আমার ভাবির পোলাদের, কারণ তাদের একটা মান সম্মান আছে। তার আগে থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, এখন 5 স্টার হোটেলে গিয়ে তার হাঁসের মাংস খায়, তারা সেখানে তেলাচোরা ভাজা খায়, কাঁকড়া ভাজা খায়, কত কিছু খায়, আরো কত কিছু শুনি। আমার পাটোয়ারিন আমার এক ভাবির পোলা আছে, শুনেছি সে নাকি পাউরুটি আর কলা বিক্রি করে সে ডারবি সিগারেট খাইতো। এখন সে মোটামুটি কি আর, যাই হোক, এগুলো ঘরের কথা, পরে জানাতে দেওয়া যাবে না। আমি যদি বলি তাহলে বদনাম আরো বেশি হবে। আসলে হলো তারা আমার ভাবির পোলা। তো তারা যা শুরু করেছে, মাশাল্লাহ, জুতার বাড়ি না, কয়দিন পরে আরো কি কি জুটবো সেই জন্য অপেক্ষা করেন। আমি পরবর্তীতে আবার আমাদের বিশেষজ্ঞের আলোচনার পর আপনার সাথে যুক্ত হচ্ছি। আপনি এই অল্পতেই থেমে যাচ্ছেন, এটা তো বেশ ইয়ে লাগতেছে। আমার মনে হচ্ছে যে আপনি একটা ষড়যন্ত্র করতেছেন আপনার ভাবির পুলাদের নিয়ে কথা বলতে। এটা তো আপনি অল্পতেই থেমে যাওয়ায় সেটা আমি তো মনে করতেছি তাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইভাবে আপনারা জুতাতে পেটাবেন আমার ভাবির পোলাদের, তারপরে আবার আমার ভাবির পোলা বললে আমিও তো, মানে লোকজন তো বলবো যে হায় হায়, এই আর ভাবির পোলা জুতার বাড়ি খায়, তখন আমার ইজ্জত থাকলো? বলেন তো দেখি। সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে। আমি যদি একটু ইসলাম ভাই আপনার কাছ থেকে শুনি যে এই পরিস্থিতি কেন তৈরি হলো? তারা এত দুর্দণ্ড দাপটে ছিল, তাদের কথায় মানুষ দৌড় দিয়ে রাজুতে চলে যেত, তাদের কথায় যখন তখন যার তার বাড়ি আক্রমণ করতো, বাড়ি লুটপাট করতো, ভাঙচুর করতো, রাস্তাঘাটে মানুষকে পিটাইতো, আওয়ামী লীগ পরিচয় পাইলেই পিটাইতো, গাছে ঝুলাই দিত, ফুটওভার ব্রিজে ঝুলাই দিত। তাদেরকে মানুষ জুতা পেটা করতেছে, এটা কেমন লাগতেছে না? প্রথমে হচ্ছে যে এই সেটের প্রথম দিকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ফরিদ ভাই। সকালবেলা আমি বাগানের কিছু কাজ করছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে ফরিদ ভাই তো খুব কড়া কড়া কথা বলে। হ্যাঁ, তো আজকে কি আসবে কি না, আপনি তো আমাকে বলেন নাই যে ফরিদ ভাই আসবে আজকে। যাই হোক, ফরিদ ভাইকে দেখে ভালো লাগলো। দেখেন, আপনি যে বিষয়গুলো যখন, মানে আপনি যে শিরোনামটা দিয়েছেন, এই শিরোনামটার উপরে যে কি কথা বলবো সেটাই বুঝে পাচ্ছি না। মানে এই বিষয়ে কথা বলতে হলে নিজেকে অনেক নিচে নামিয়ে নিতে হবে আর কি। মানে ওই সমতলে যদি না যাইতে পারি তাহলে তো এই বিষয়ে কথা বলতে পারবো না, তাই না? আপনার তারপরেও একটু শুরু করি, সেটা হচ্ছে এটা যে এই ধরনের ন্যাক্কারজনক যে বিষয়গুলো, এগুলো হলো মরাল টার্পিডিটি। দ্যাট মিনস এটা কোনো পলিটিক্যাল বা সোশ্যাল অ্যাকসেপ্টেবল কোনো অ্যাক্টিভিটিস না, ঠিক আছে? এটা টোটালি, মানে আমরা প্রথম দিকে দেখেছি যে জুলাই সন্ত্রাসী তৎপরতার
প্রাক্কালে সেই সময় আমরা দেখেছি এনসিপির যে নেতা নাহিদ ইসলাম না কি বলে, তার বাবাও কিন্তু ঠিক ঘরের কারো সাথে এই ধরনের কিছু করতে ধরা পড়েছে নাকি স্কুল কলেজ। এইটা মনে হচ্ছে তাদের মানে এই গোষ্ঠীটা রক্ত শিরায় কিন্তু এই এই ব্যবহারটা এইটা তাদের ডিএনএ তে প্রবাহিত হচ্ছে। আজকে ঠিক সেই গোত্রের একজনই দেখা যাচ্ছে যে একটা মানে নারীদেরকে শ্লীলতাহানির জন্য যে ভিডিওটা 2 মিনিটের ভাইরাল হলো, সেই দিন হঠাৎ করে দেখলাম যে গাড়ির মধ্যে নাকি কোথায় বসে মাইক্রোতে উঠিয়ে নিল, সেখানে একটা মেয়ে হাতে মানে জুতা নিয়ে তার গালের মধ্যে মারছে। কথা হচ্ছে যে এইগুলোর পরে তারা কিভাবে রাজনীতি করবে, আমি তো সেটা মানে চিন্তা করতে পারছি না আর কি। এগুলো হওয়ার কারণ আপনি জিজ্ঞেস করেছেন, সেই কারণটা হচ্ছে যে তাদের রাজনৈতিক আসলে কোনো এই পরিবারগুলো, যেই পরিবারগুলো থেকে তারা আসছে বা যে গোষ্ঠী থেকে আসছে, যেই সমাজ অংশ থেকে তারা আসছে, তারা কখনোই কোনো রাজনীতির কোনো পরিবেশ তারা পায় নাই। হ্যাঁ, তারা রাজনীতি দেখেও নাই। রাজনীতির সেই পরিমণ্ডলে যে কিছু শিখা আছে, সেটা আপনি অনেকের সম্পদ কম থাকতে পারে, অনেকের সম্পদ বেশি থাকতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু রাজনৈতিক যে একটা অ্যাকিউমেন্ট থাকে, যেটা চিন্তা ভাবনা থাকে, বা রাজনীতি করার যেই আদর্শের জায়গাটা থাকে, সেইখানে কিন্তু টোটালি মরাল টার্পিডিটি বা অথবা এই ধরনের ডিসরাপটিভ বিহেভিয়ার যেগুলো থাকে, সেগুলো কিন্তু ওই ব্যক্তির ভেতরে থাকতেই পারবে না। প্রথম কথা হচ্ছে এটা। আপনি সমাজ এবং দেশকে নিয়ে যখন কাজ করবেন, অথবা আপনি যদি একটা দলভুক্ত হন, কেউ দলভুক্ত হয় যে আমি রাজনীতি করার উদ্দেশ্য, তাহলে তো তার মনের মধ্যে তার যে এই ধরনের কোনো মানে কাজ করা থেকে তার বিরত থাকার জন্য প্রথমেই তার যে টাকা পয়সা, যদি 1 পয়সা মানে অবৈধ একটা কথা আছে না, অবৈধ 1 পয়সা যাতে পকেটে না ঢোকে, সেটার জন্য আমি 3 পয়সা খরচ করব ওইটা ব্যারিকেড দেওয়ার জন্য। তো এই ধরনের মেন্টালিটি যদি না থাকে, তাহলে রাজনীতি করতে পারে না। আপনি যখনই একটা রাজনীতির প্ল্যাটফর্মের নাম লিখিয়েছেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি সমাজের জন্য একটি আইকন হিসেবে কাজ করবেন। সেটা ছোট দল হোক, বড় দল হোক, মাঝারি দল হোক, বা কোনো দলই না হোক, কিন্তু আপনি রাজনৈতিক একটা ব্যক্তিত্ব হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন। সেই সময় কিন্তু এগুলো, যেহেতু এদের কারোই রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাদের পরিবারগুলোর যেখান থেকে উঠে এসেছে, আমি বলবো না যে মানে একেবারে নিচ থেকে উঠে এসেছে বা কিছু, আমি সেটা বলতে চাই না, কারণ রাজনীতি তো সবাই করার অধিকার রয়েছে। কিন্তু যে মানে একটা ভালো ব্যবহার, ভালো কৃষ্টি কালচার, মানসিকতা, সমাজের প্রতি শ্রদ্ধাবোধ, সমাজের অন্য আরেকজন সদস্যের প্রতি শ্রদ্ধাবোধ, এইগুলো যদি না থাকে, তাহলে তো তাকে বহিষ্কার করতে হবে কেন এনসিপি থেকে? সে আগেই নিজের ইস্তেফা কি জানি লেটার দিয়ে সে চলে যাওয়া উচিত ছিল। তো এখন কথা হচ্ছে, আমরা যেটা দেখেছি 24-এর মধ্যে, 24-এর আপরাইজিং এ কিন্তু একটা ধস নেমেছে। কোন জায়গায় ধস নেমেছে? প্রথম কথা হচ্ছে যে মন মানসিকতায় ধস নেমেছে। যেখানে মানুষের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা থাকে না, সেখানে কিন্তু রাজনীতি নেই। সেখানে হচ্ছে মববাজি চলেছে, আমরা দেখেছি সন্ত্রাসী চলেছে, আমরা দেখেছি মিথ্যার আশ্রয় নিয়েছে, আমরা দেখেছি মেটিকুলাস প্ল্যান, মানে একটা কনস্পিরেসি থিওরি কাজে লাগানো, এইগুলো আমরা দেখি। যত নেতিবাচক যতগুলো প্রিন্সিপাল আছে, যেগুলো নাকি কখনো মানুষ রাজনীতিতে মানে উন্মুক্ত ভাবে ব্যবহার করে নাই। হ্যাঁ, আজ পর্যন্ত এই 24-এর আগ পর্যন্ত অনেক কনস্পিরেসি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু অন্তরালে গোপনে ব্যবহার করা হতো। হ্যাঁ, হয় নাই তা না, আমি সেটাও বলবো না যে হয় নাই, কিন্তু গোপনে ব্যবহার করতো। এবং সেই গোপনে ব্যবহার করে ওইটাকে আবার খুব স্ট্যাবলিশ করার জন্য যে মরিয়া হয়ে পড়তো, সেটা না, ওইটা ব্যবহার করে ওটাকে আবার এই ব্যবহারিক জিনিসটাকে ধামাচাপা দিয়ে যাতে রাখতে পারে। যেমন ধরেন জিয়াউর রহমান পেছনে থেকে কিন্তু 15ই আগস্ট ঘটালেন, কিন্তু তারপরেও আমরা রেটরিক ভাবে অনেকে অনেক কিছু বলছি, যেগুলো যাদের মানুষের কাছে অনেক সবার কাছে তো সব ডকুমেন্টেশন থাকে না, তো যাদের কাছে আছে তাদের মাধ্যমে আমরা জেনেছি বা কিছু। কিন্তু সেই দল কি কোনোদিন
বুক উঁচিয়ে বলেছে যে আমরা 15ই আগস্ট করেছি, জিয়াউর রহমান 15ই আগস্ট ঘটিয়েছে, বা ওনার এটার মধ্যে সম্মতি ছিল, এটা ছিল, এটা যাদের সাথে ছিল তারা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলার জন্য বলেছে, কিন্তু মূল জায়গা থেকে কিন্তু তারা ওইটাকে ধামাচাপা দেওয়ারই চেষ্টা করছে, যেহেতু ওইটা একটা নেতিবাচক স্টেপ ছিল সেই জন্য। আজ পর্যন্ত কোনো কনস্পিরেসি করা বা কোনো ধরনের মেটিকুলাস প্ল্যান করে কেউ কি বলেছে যে আমি এই প্ল্যান করে করেছি, আনলেস এই 24-এর ঘটনায় যে মানে এই যে এখন ডক্টর ইউনুস বলতে হতো তাকে, সে তো সেই শ্রদ্ধার পাত্র না, আমি তাকে ডক্টর ইউনুস বলি কি করে? ও তো ডক্টরের আনবিকামিং এ ডক্টরেট হয়ে গেল, কারণ এই যে ডক্টরেট, এইটা একটা মর্যাদাপূর্ণ একটি মানুষের যোগ্যতা চাবিকাঠি, তাই না? তো সেইখানে ওনার মতো তো সবাই না, তাহলে আমি সবাইকে কিভাবে নিম্নে নামাবো? এর চেয়ে ভালো যে ওনার নামের আগে, হ্যাঁ, ডক্টর না বলা, ওনার নামের আগে যেই উপাধিটা এসছে উনি খুব সুন্দরভাবে জিনিসটা কিন্তু মানে এস্টাবলিশ করেছে। উনি ক্লিন্টন ফাউন্ডেশনে সেপ্টেম্বর মাসে 24-এর সেপ্টেম্বর মাসে এসে উনি মেটিকুলাস প্ল্যানের কথা বলেছেন। এই যে একটা মেটিকুলাস প্ল্যান, এই যে একটা মানে গোপন একটা ষড়যন্ত্র করে যে উনি লম্বা একটা ষড়যন্ত্র করে এসেছেন, এই প্রথমবার কেউ নেতিবাচক বিষয়টাকে উপরে এনে একেবারে গর্বের সাথে দম্ভের সাথে বলছে। হ্যাঁ, তাহলে তাকে যারা অনুসরণ করছে তাহলে তাদের মেন্টালিটি কোন জায়গায় নেমেছে সেটা আমরা বুঝতে পারছি। তা আমি সেই জন্য বললাম যে আপনি যে শিরোনামটা দিয়েছেন, এই শিরোনামের উপরে কথা বলতে হলে আমাকে অনেক অনেক নিচে নেমে যেতে হবে। হ্যাঁ, আমরা মাঝে মাঝে বলি না একেবারে গাটারে নেওয়া, গাটারও মনে হয় সে তার সাথে অনুপাত করলে গাটার আরো পরিষ্কার জায়গা। হ্যাঁ, গাটার তো পরিষ্কার করা যায়, কারণ ময়লা যখন চলমান থাকে তখন আপনি কিন্তু এটাকে পরিষ্কার করতে পারেন, এদেরকে পরিষ্কার করতে পারবেন না, কারণ ডিএনএর ভেতরে তাদের যে জিনিসগুলো রয়ে গেছে সেটা হচ্ছে নারীকে শ্লীলতাহানি করা। আপনি দেখবেন যে ডক্টর ইউনুসের পারিবারিক হিস্ট্রি নেন, হ্যাঁ, সে এত লোভী যে সে প্রথম স্ত্রীকে বাংলাদেশে রেখে বিদেশি স্ত্রী নিয়েছে, বিদেশের আপনার সিটিজেনশিপ নেওয়ার জন্য। সে আর কত না কি করেছে আমরা তো জানি না সেটা। এখন যদি তার এগেইনস্টে যদি করা হয়, তাহলে সেই মানুষটা যাদের লিডার, আমার কথা হচ্ছে যে সেই মানুষটা যাদের লিডার, যে নেতৃত্ব দিচ্ছে যেই দলটাকে, তাহলে ঠিক সেই তার মনের মতো মানুষগুলোই কিন্তু তার সাথে এসেছে। আপনি আমি কেন যেতে পারলাম না তার সাথে? ওইটাও তো একটা লোভনীয় জায়গা, তাই না? কেন আমাদের সেই লোভটা নেই? ওইভাবে লোভ নেই। আমরা রাজনীতি করি, ভালো কথা, আমরা মাঠে ঘাটেও রাজনীতি করেছি, সমাজের জন্য করেছি, কি জানি আপনার ঘূর্ণিঝড়ের জন্য দিন রাত একসাথ করে নিজের পকেটের পয়সা খরচ করে আমরা ট্রাক ভাড়া করে কি জানি শরণার্থীদের জন্য জিনিস একভাবে ঢাকার বিভিন্ন শহর থেকে উঠিয়েছি, সেগুলো আবার ত্রাণ কেন্দ্রে গিয়ে বা যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দিয়েছি। এই কাজগুলো কিন্তু আমাদেরকে কখনো কেউ কোনো জায়গা থেকে টাকা পেতে হয় নাই। প্র্যাকটিস করতাম, দিনে যা কামাইতাম অর্ধেক তার খরচ করে দিতাম, এরকমও সময় গেছে। তাহলে সেইখানে তো প্রয়োজন মানুষের সবারই আছে, কিন্তু আপনি প্রয়োজনীয়তাটা কি আপনার কি ধরনের প্রয়োজনীয়তা? আপনি কি খারাপ কাজ করার জন্য প্রয়োজনীয়তা? আপনার কি একটা নারীকে দেখলে আপনি তাকে শ্রদ্ধা না করে তাকে শ্লীলতাহানি করবেন, সেই একটা প্রয়োজনীয়তা? নাকি আপনি দেশের মানুষকে বোকা বানিয়ে তসরুপ করবেন? আপনি নিজের দেখেন, আপনি এটা আবার চলে আসে। মানে আমি কেন এই জিনিসগুলো বলছি, যে মানে মবস্টার ইউনুসের যে অনুসারীরা তার থেকে উপরে উঠতে পারবে না, এবং সে নর্দমার অনেক নিচে, যেখানে পরিষ্কার যোগ্য নয়। নর্দমাও কিন্তু পরিষ্কার যোগ্য। আপনি ডেইলি ট্রাশ ক্যান পরিষ্কার করেন, তারপরে ঝকঝকে সুন্দর হয়ে যায়। আমার ট্রাশ ক্যান আমি যখনই এটা খালি হয় তখন এটাকে আমি স্প্রে দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে আমি এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে মনে হচ্ছে যে আমার বেডরুমের পাশেই রাখা যাবে, এত ঝকঝকে করে। তাহলে এটা পরিষ্কার যোগ্য, কিন্তু মবস্টার ইউনুস এবং তার গঙ্গা পরিষ্কার যোগ্য নয়। আমি কি সঠিকভাবে বলতে পারছি? আমি বুঝতে পারতেছি না।
একদম সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। শেখ ফরিদ, আবার আপনার কাছে আসলাম। অনেক ঘটনাই তো দেশে জি। ঘটে, অনেক ঘটনাই তো এর আগে আমরা গত 2 দিন আগে আলোচনা করেছিলাম, 3 দিন আগে, যে আপনার এই মবস্টার বা মব গ্যাংস্টাররা দেশ জুড়ে দুর্দণ্ড দাপটে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন নামি দামি হোটেলে গিয়ে মিটিং করেন, পয়সা ব্যয় করেন, কিন্তু এইটা কি ওই যে তারা এখন নিজেদেরকে সংকুচিত করে ফেলতেছেন কিনা, তারা কি আসলে ভীত সন্ত্রস্ত কিনা, তাদের মধ্যে কি আসলে সত্যিই ভয় ঢুকছে কিনা যে তারা এখন রাস্তাঘাটে মার খাবেন, এই জুতা পেটা খাবেন, ঝাড়ু পেটা খাবেন, কিংবা ময়লার বালতি দিয়ে তাদের উপর কেউ আক্রমণ করবে, এরকম অবস্থা তৈরি হয়ে গেছে কিনা? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে ক্ষমতায় যখন আসে বা ক্ষমতায় যখন থাকে, ক্ষমতা যখন পায়, তারা নিজেকে ধরাকে সরা জ্ঞান করে। যতই তাদের বেইজ্জতি করেন, ওই মানির মান পাহাড়ের সমান, যে এক কোদাল তো গেছে, এরা তো বেইজ্জতি কম হয় নাই। আমার ভাবির পোলারা এমপি হওয়ার পরও কি তাদের দাবরায় নাই, তাদের কি কুনি মারে নাই, কুতায় নাই, বহু কিছু করেছে। কিন্তু আসলে ওই যে ক্ষমতায় যখন যায়, তারা নিজেকে ধরাকে সরা জ্ঞান করে, কোনো কিছুই তারা মনে করে না যে মানির মান পাহাড়ের সমান এক কোদালই তো গেল, হাটের মধ্যে বাজানের পিড়াইছে, তাতে কি আমারও তো কিছু কয় নাই, আমি তো পাশ দিয়ে চলে আসছি। এদের দশাটা এরকম। আমাদের তৃতীয় বিশ্বের সমস্যা হচ্ছে যখন যারা মানে অনির্বাচিত হয়, মানে অনির্বাচিত বলতে যারা মানে অর্জিত যোগ্যতা নয়, আরোপিত যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, তারা নিজেকে যা ইচ্ছা তাই মনে করে। আপনি দেখেন না এরা কি ধরনের কথা বলে। আজকে দেখলাম যে শাকা চৌধুরীর পোলায় ফাঁকা একটা বলি দিল যে একটা বিএনপির কর্মী থাকতে বাংলাদেশের আওয়ামী লীগকে দাঁড়াইতে দিবে না, দেশে থাকতে দিবে না। এগুলো কোনো বক্তব্য? তো ক্ষমতায় গেলে এই ধরনের তারা বলে, তার বাপেও বলেছে, তার বাপ আবার ঝুলেও গেছে। তো আমার ভাবির পোলারা তারা আসলে যতই বেজ্জতি করেন, তাদের যার ইজ্জতই নাই, তারা আপনি কি বেজ্জতি করবেন? যে থাকতো, আবার বলতেছি, যে চলতো শিবিরের মেসে, থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল পাসে, যার পায়ের স্যান্ডেল গেঞ্জি গুলো আপনি 5 তারিখে দেখেন, তাদের গায়ের স্যান্ডেল গুলো দেখেন, তাদের চেহারা গুলো দেখেন, তাদের গর্দান এখন দুম্বার মতো হয়ে গেছে, পেট ফুলে টেপা মাছ হয়ে গেছে, পশ্চাৎ দেশ ফুলে ময়মনসিংহের পাউরুটি হয়ে গেছে আমার ভাবির পোলাদের, সবগুলো কেসকি বান্দির পোলা সুলতান খাওয়া হয়ে গেছে, এমন তাদের ভাব। তো এরা এগুলো এরাই লজ্জাতেও যাবে না। এদেরকে ওই যে যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে, তাছাড়া এরা মুগুর না খেয়ে এরা দেশ ছাড়বে না, শান্ত হবে না। তবে তারা ভীত সন্ত্রস্ত, বিশেষ করে যখন জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমি আসতেছি, তোমরা ফাঁসির দড়ি রেডি রাখো, তারপরে থেকে তাদের মধ্যে মানে উথল পাথল শুরু হয়ে গেছে। এই জন্য দেখেন আসিফ আরো পোস্ট দেয়, 2-4 জন ভয় পেয়ে গেছে। এগুলো বোঝা যায়, তারা তো বেসিক্যালি তারা তো ভীত, তারা তো জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ, আমি বলেছি তো কয়েকবার যে বাংলাদেশ আওয়ামী লীগ হলো সেই আলাদিনের জিন, সেই আলাদিনের ভূত, সেই আলাদিনের প্রেত, সেই আলাদিনের দ্বৈত, যাকে আপনি বোতলে বন্দি করতে পারবেন না। আওয়ামী লীগকে বোতলে বন্দি করা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি করা দ্বৈত। এই জনগণের দ্বৈতকে আপনি কিভাবে বন্দি করবেন নিষিদ্ধ নামের বোতলের ভিতরে? আপনি একটা ডিক্লেয়ার দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি ভাবলেন ফু দিলাম, বোতলের কষি দিলাম, জিনটা বন্ধ হয়ে গেল, দ্বৈত আটকে গেল। না, পৃথিবীর কোনো বোতলই তৈরি হয় না যেখানে আওয়ামী লীগ নামক দ্বৈতকে আপনি বন্দি রাখবেন। তো আমার ভাবির পোলারা তা জানে। আপনি দেখেন না, যখনই শেখ হাসিনা এই ঘোষণা দিলেন, আর দেখবেন যখনই একটু চাপ পড়ে আওয়ামী লীগের পক্ষ থেকে, তখনই দেখবেন বিদেশে যাওয়ার জরুরত এদের বেড়ে যায়, হঠাৎ করেই দেখবেন জরুরত বেড়ে যায়। আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি, মানে এটা একেবারে ফেলনা নিউজ না, সবার পাসপোর্ট রেডি, ভিসা টিসা সব রেডি, সব সময় তারা পকেটে ডলার নিয়ে ঘুরে, পাসপোর্ট নিয়ে ঘুরে, সব সময় 2-3টা দেশের ভিসা, এবং তারা কন্টিনিউয়াসলি, তারা নাকি প্রতি সপ্তাহে টিকিট আবার পাল্টায়, মানে এমনি টিকিট কেটে রাখে, না যাইতে পারলেও টিকিট কেটে রাখে। এরকম খবরও শুনলাম যে তাদের পকেটে অলওয়েজ পাসপোর্ট রেডি থাকে, ভিসা কয়েক দেশের আছে, এক দেশে না দিলে আরেক দেশে যাবে, টিকিট কাটার মতো সবসময় 2-4টি টিকিটও কাটা থাকে, আবার ডলার পাউন্ড পকেটেই থাকে, বুঝছেন? যে ডলার পাউন্ড পকেটে থাকে, যখন তখন পালাবে। কিন্তু আমার ভাবির পোলারা জানে না, এরা কিন্তু বাংলাদেশের জনগণ এবার একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগে কিন্তু এয়ারপোর্টটা দখলে নিবে। তারা কিন্তু অন্য জায়গায় যাবে না, তারা সংসদে দখল করতে যাবে না, তারা ক্যান্টনমেন্টে দখল করতে যাবে না। আগে কিন্তু বিসমিল্লাহ আউযুবিল্লাহ প্রথমে বলবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কিন্তু দখল করবে গিয়ে এয়ারপোর্ট। এটা হয়তো তারা ভুলে গেছে।
একটা বিমানও সেদিন চলবে না, এরা জানেই না। আমার ভাবির পোলারা যাওয়ারই সুযোগ পাবে না। ওদের যদি কপাল ভালো থাকে এরকম মানুষ তাদের জুতা পিটে 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 তাদের পাকিস্তান পাঠাবে, আর কপাল যদি খারাপ হয় পেটে পাড়া দিয়ে তাদের পেটে যা আছে সব বের করে ফেলবে সামনে দিয়ে পিছন দিয়ে। এছাড়া তাদের আমি আর কোনো ভবিষ্যৎ দেখতেছি না। আমার ভাবির পোলারা সাপের 5 পা দেখেছে, মানে এরা নিজেরা যে কি মনে করতেছে, আশা করি সাপের 5 পা দেখলে মানে কি বুঝায় গ্রামের মানুষ, যে পোলা বা যে ভাইটা যে ভাইগনাটা বা যে ছোট ভাইটা বেশি উজাইতো তখন তারে বলতো গ্রামের লোকজন, কিরে সাপের 5 পাও দেখছস, এত উজাইছস কে, মানে শাসনটা ঠিক মতো হবে, এটাই বুঝাইতো। তো আমার ভাবির পোলারা 5 পা দেখেছিল, এখন এদের 5 পা দেখার সময় শেষ হয়ে গেছে। এদের আর খুব বেশি, এরা যতই চিকরা চিকরি করুক, যতই চেঁচামেচি করুক, যতই ভাব দেখাক, আসলে ভিতরটা এদের ফাঁপা। ওই যে বললাম যে প্রত্যেকের মোটামুটি যারা টাকা পয়সা খেয়ে দেশে রাখছে বা বিদেশে রাখছে, তারা সব সময় তাদের গোষ্ঠী সব পাসপোর্ট রেডি রাখে, এরা পালিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। হয় তারা পাকিস্তানের পানির জাহাজে পালাবে, এটা হলো তাদের একটা উৎস, কারণ পানির জাহাজে চলে গেলে একটু ছাড় পাইতে পারে, কারণ তারা বলবে পাকিস্তানের দিক, কিন্তু উল্টা চলে যাবে, তার আগে প্রথমে মালয়েশিয়ার দিক যায়, ঘুরে দেখবেন পরে পাকিস্তানের দিক যাবে। সেখানে আমাদের আমাদের নৌবাহিনী বিভ্রান্ত হইতে পারে, কিন্তু বিমানের অঞ্চল পাবলিক ছাড়বে না, ওইখানে গিয়ে সবাই দখলে নেবে, নিশ্চিত থাকেন আপনি। এবং আমার ভাবির পোলা, জ্যাঠা, যারাই থাকো, কাকা, জ্যাঠা, মামা, খালু, ভাই, ছোট ভাই, বড় ভাই, ওই যে তারেক রহমান সাহেব এর আগে তার মাজা ভেঙেছিল, তাকে ঝুলিয়েছিল, এবার হয়তো তাকে ঝুলাবে না, মাজাও ভাঙ, তিনি হয়তো সোজা চলে যাবেন আবার ফিরতি লন্ডনে। তিনি লন্ডনে চলে গেলে এদের যে কি পরিণত হবে আমি এই চিন্তা করতেছি। আমি খুব অস্থির, কারণ এখনই কিন্তু একবার বলে যে আসিফ স্যার বলে তিনি কিছু চুক্তির ব্যাপারে জানেন না, জামাত বলে আমরা তো ইম্বি খাই কিছুই জানি না, আবার ওইদিকে ভাবির পোলার আবিধানিক বলা শুরু করছে আমরা তো চুক্তির ব্যাপারে কিছুই জানি না। এখনই কিন্তু আব্বা যে দলিল করে গেছে সে দলিল অস্বীকার করতেছে, অথচ সবারই কিন্তু সেখানে সাক্ষী আছে, কিন্তু ভাবির পোলারা কোথায় যাবা, সাক্ষী কিন্তু ওই স্বাক্ষরের কাগজটা কিন্তু বেরোবে, কোন কোন ব্যক্তি স্বাক্ষর করেছে ওটা তো বের হয়ে যাবে। আর সাক্ষীর দরকার নাই তো, আমাদের আর সাক্ষী রয়েছে, আমাদের আর সাক্ষী হচ্ছে কি ব্লেজার খলিল, তিনি তো বলেই দিয়েছেন যে বিএনপি এবং জামাত উভয়ে মিলে এখানে স্বাক্ষর করেছে, রাজসাক্ষী। পাশাপাশি আমাদের ওই যে হট মাজাহারের যে বিবি সাহেব আছেন নাকি ফরিদ আক্তার, তিনি তো বলেই দিয়েছেন আরেক কদম আগে নিকাল গয়া, তিনি বলেছেন জামাত বিএনপি সহ সব দলই এখানে স্বাক্ষর করেছে। মাশাআল্লাহ, কোন একেবারে দুইজনই রাজসাক্ষী, দুইজনই, একজন মন্ত্রিত্ব এখনো আছে, আরেকজন সাবেক উপদেষ্টা ছিলেন। সুতরাং আমাদের জন্য তো সাক্ষী হওয়ার দরকার নেই, শুধুমাত্র আমাদের ওয়াকার ভাইজানকে একটু বেড়াকে ফিরে যেতে দেন, পাবলিক জানে তাদের কি করতে হবে। শুধু সেনাবাহিনীর জন্য পাবলিক বসে আছে, এরা বেড়াকে গেলেই না কেবল তো জুতার বাড়ি, সূত্রার পাতা ডলবে পাবলিক, পশ্চাৎ দেশে সূত্রার পাতা ডলে ডলে ঘোরাবে, নিশ্চিত থাকেন সূত্রার পাতাদের এদের পেটাবে পাবলিক, এদের শুধু পেটাইলে পাবলিকের দুঃখ ক্ষোভ যাবে না। আপনি সরকারি হিসেবে 6 থেকে 7 শিশুকে হত্যা করেছেন, বেসরকারি হিসেবে কয়েক হাজার মেরেছেন, লক্ষ লক্ষ এখানে তারা আক্রান্ত হয়ে আছে। এত সহজে জনগণ ছেড়ে দিবে? সবাই ছেড়ে দিলেও এই যে যাদের সন্তান হামের টিকার অভাবে মারা গেল, এই মা বাপদের আপনি কিভাবে ঠেকাবেন? এই মা বাপদের আপনি কিভাবে গুলি করে ঠেকাইতে পারবেন? সন্তান হারানোর যে কি বেদনা, যার সন্তান হারিয়েছে তিনি বুঝেছেন। আর এই বেদনার বহিঃপ্রকাশ ঘটবে যখন ভাবির পোলাদের যে পৃষ্ঠপোষক, ভাবির পোলাদের যিনি রক্ষাকর্তা ওয়াকার সাহেব বেড়াকে যাবেন, কোনো কিছুই খাটবে না। আপনি শেখ হাসিনা, আওয়ামী লীগ, আপনি আমি মিলে যদি এদের বুঝাই, রক্ষা করতে পারবেনই না। এরা হামের শিশু হত্যার কারণে এদের জীবনের শেষ পেরাকটা তারা মেরে ফেলেছে, আর এদের কেউ রক্ষা করতে পারবে না। এছাড়া অর্থনীতি, রাজনীতি, চাকরি, ব্যবসা বাণিজ্য তো এরা ধ্বংস করছেই, সেই হিসাব আলাদা। এই যে নগদে যে শিশু হত্যা, এই দায় আপনি এড়াতে পারবেন না, না ইউনূস এড়াতে পারবে, না নূরজাহান বেগম এড়াইতে পারবে, না বিএনপি এড়াইতে পারবে, না জামাত এড়াইতে পারবে। যতই সুদূর বুদূর করুক, কেউ কাউকে ছাড়বে না। দিন শেষে সবাই কি বলবে জানবেন? এরা বলবে আমরা কিছুই জানি না, ইউনূস বলবে আমি তো কিছুই জানি না, আমার ডেকে নিয়ে আসছিল। মানে এক চোরা আরেক চোরার, এক ডাকাত আরেক ডাকাতের দোষ দিবে। তো মাশাআল্লাহ, তখন এক চোরা আরেক চোরা সাক্ষীতেই তারা ফাঁসিতে ঝুলবে। আমরা তখন দেখবো, তবে ফাঁসিতে ঝোলানোর সময় আমরা পাবো না, কারণ এই যে যাদের শিশু মারা গেছে, এই মা বাবারা
মা বাবারা তাদের ধরে নিয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। আর তারা যদি ধরে নিয়ে যায়, পৃথিবীর কোনো আদালত তাদের কিছুই করতে পারবে না। তারপরে আমরা তো গণ আদালত গঠন করবই, সম্ভবত আমাদের সেই গণ আদালতে আমাদের আইনজীবীও থাকবেন আশা করতেছি। আশা করি আমরা গণ আদালত ডাক দিলে তিনি আমাদের সাথে থাকবেন। গণ আদালত আমরা এদের বিচার করবে, শুধু আদালতে এদের বিচার করলে চলবে না। জি, ধন্যবাদ। একটা প্রশ্ন আপনাকে করতেই চাই, আপনার জি, এই বলুন। ভাবির পুলাদের পদ কি টাঙ্গাইলের ডিসিও ধরলেন কিনা? তিনি কুরবানি দিতে দিলেন না। ব্যারিস্টার আশরাফুল হক একদম লাইভে এসে দেখলাম, মানে তার একটা ভিডিও আমি গত রাত্রে দেখতেছিলাম, কুরবানির জি। পরের দিন দেখতেছিলাম যে আপনি আমাকে কুরবানি দিতে দিচ্ছেন না দুই গ্রামবাসীকে আওয়ামী লীগ করার কারণে। হ্যাঁ, এই দুই গ্রামে সংঘর্ষ হবে এই অজুহাত আমাদের থেকে। টাঙ্গাইল, জি। হ্যাঁ, টাঙ্গাইলে। জি, জি। কিন্তু এই ডিসি কি আপনার ভাবির পুলার পদ ধরছেন নাকি, না ওই ডিসিও ভাবির পুলা নাকি? শুনেন, এখন মামুনুল হকের ইসলামী জজবা জেগে ওঠে না। এখন সামরানাই পীরের ইসলামী জজবা জেগে ওঠে না। এখন জামাতের ইসলামী জজবা জেগে ওঠে না। এখন বিএনপির ইসলামী জজবা জেগে ওঠে না। স্বাধীন বাংলাদেশ এবং মোটামুটি বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে। সেই ইসলামী পূর্ব পাকিস্তানে 98% তাদের ভাষায়, আমার ভাষায় না, 98% তৌহিদি জনতার দেশে কোরবানি দিতে দিচ্ছে না। ভারতে কোরবানি দিতে দিল কিনা, গাজায় কোরবানি দিতে দেয় কিনা, এর জন্য পাবলিকের মগজ ভাজা ভাজা করে ফেলে। কিন্তু বাংলাদেশে টাঙ্গাইলে যে মুসলমান কোরবানি দিতে পারলো না, এই ব্যাপারে কিন্তু তাদের টু শব্দটি এখন নাই। কিন্তু আগামীতে যদি এইরকম ঘটনা ঘটে যে জামাতের কোন লোকের কুরবানি দিতে দেওয়া হয় নাই, তাহলে মোটামুটি এই বিচার সৌদি আরবের মক্কা মদিনা পর্যন্ত চলে যাইতো। কিন্তু এখন যেহেতু এটা আওয়ামী লীগের বেলায় ঘটেছে, কোনো সমস্যা নাই। আমি বলেছি তো, বাংলাদেশে ইসলামী জজবা আওয়ামী লীগ থাকলেই ক্ষমতায়, এই জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকা দরকার। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ইসলামী জজবা ঠিক থাকে, গণতান্ত্রিক জজবা ঠিক থাকে, বামপন্থীদের আন্দোলনের জজবা ঠিক থাকে। এই জন্য কিন্তু চাই আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেখেন ইসলামী জজবাও জাগে না, তারপরে গণতন্ত্রের জজবা জাগে না, সমাজতন্ত্রের জজবা জাগে না, কোন চেতনার জজবাই জাগে না। সেই জন্যই তো আমি দোয়া করতেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, এর আন্দোলন করুক। এখন দেখেন, এখন আর ইসলামী চেতনা নাই। ইসলামে কোরবানি দেওয়া মুসলমানের, সচ্ছল মুসলমানের জন্য ওয়াজিব, অর্থাৎ মুসলমানের একটা ওয়াজিব কাজে বাধা দিয়েছে। এখন ইসলাম খতরেমে পড়ে না। কিন্তু জামাতের একটা লোকের যদি বলাৎকারের অভিযোগে 2-4টা শহর থেকেও দেয়, সেটা কিন্তু ইসলাম খতরেমে হয়ে যাবে। আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়াতে বনলতা এক্সপ্রেস সিনেমাটা আজকে নিষিদ্ধ করে দিয়েছে, ইসলাম খতরেমে হয়ে গেছে ওই সিনেমাতে। কিন্তু মাদ্রাসায় বলাৎকার করলে ইসলাম খতরেমে যায় না, কারো কুরবানি বন্ধ করলে ইসলাম খতরেমে যায় না। এমনকি আপনি দেখেন না, এই আমলে, এই ইউনূসের আমল, বিএনপির আমলে মসজিদে যতবার মারামারি হয়েছে, এখন ইসলাম খতরেমে পড়ে না, মসজিদও খতরেমে যায় না। আর শেখ হাসিনা মসজিদ বানাইলেও ইসলাম খতরেমে যায়। শেখ হাসিনা বাংলাদেশে 560টা মসজিদ বানাইলেও ইসলাম খতরেমে থাকে। যে হেফাজতীদের সার্টিফিকেট দিলেও ইসলাম খতরেমে থাকে। বামপন্থীরা তো শেখ হাসিনার এতই দুষতেছে যে মৌলবাদীদের নাকি তিনি টাকা পয়সা দিয়েছেন, জমি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, সনদ দিয়েছেন, তারপরেও শেখ হাসিনার দোষ, তখনও ইসলাম খতরেমে পড়ে। কিন্তু এখন ইসলাম খতরেমে না, এখন সব ঠিক আছে। কারণ কি, ওই যে, কারণ আসলে তাদের প্রবলেমটা হচ্ছে আওয়ামী লীগ। ইসলামের খতরা মিথ্যা কথা, তারপর দেশপ্রেম মিথ্যা কথা, গণতন্ত্র প্রেম আরো মিথ্যা কথা, কোটা না মেধা এটা আরো ঠাড়া বড়া মিথ্যা কথা। ভাবির পোলারা কোটা না মেধা কয়ে কয়ে আসলো, আমার ভাবির পোলারা তারাই 63% কোটা নিল। আমার ভাবির পোলারা 25 লাখ টাকা করে তাদের দেওয়া হচ্ছে, যারা প্রবাসে ছিল, দেশে না, যারা আন্দোলন করতে প্রবাসে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা 25 লাখ টাকা করে পাবে। চিন্তা করে দেখেন, এটা বুঝি কটা না। আর মুক্তিযোদ্ধারে 22,000 টাকা বেতন দিলে আমার ভাবির পোলাদের শরীর চলে যায়। যাকে এক কাম ভালো হয়েছে, আমরাও প্রবাসে থাকি আর আত্মগোপনে থাকি, শিখাই দিছে 25 লাখ টাকা করে, অন্তত বিমান ভাড়ার খরচ গুলো পাবো আর কি। এটা আশাবাদী হইতে পারে, কারণ আগের আলো যে দিক দিয়ে যায়, পিছের আলো দিক দিয়ে যাবে। তাই এইবার যদি 25 লাখ টাকা দেয়, যত দেরি করে আওয়ামী লীগ যদি তার কর্মীদের 50 লাখ টাকা করে দেয়, এটা তো না যায় যাবে না। তখন তার ভাবির পোলারা, জামাতেরা, হেফাজতেরা, বিএনপিরা বাধা দিতে পারে। আমার জন্য উপকারী করছে। আমি দোয়া করি ভাবির পোলারা এরকম 2-1টা স্কিম নেওয়া আমার জন্য যাতে সুবিধা হয়, আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি কিছুটা যেন ভর্তুকি পাই, দোয়া করতেছি আর কি। তারপর আবার জাদুঘর বানাইছে আমার ভাবির পোলারা, আমরা ওইরকম একটা জাদুঘর বানাবো, নতুন জাদুঘর বানাবো। পুরান তো আমাদের থাকবেই, আমরা নতুন নতুন জাদুঘর বানায়। তারপরে যে ভাবির পোলা দেখেন, পেটে ছিল না ভাত, পিঠে ছিল না খাল, মানে কাপড়, ভাবির পোলা 25 কোটি টাকা নিয়ে চলে গেছে ডিসির কাছ থেকে। ঠিক আছে, এখন ডিসি ডরের চোটে কইতেছে, আমি তো বলি নাই আপনি খাইছেন, আমি বলেছি আপনি উন্নয়নের জন্য নিয়েছেন। ডিসির তো বাঁচতে হবে। তো পাবলিক যা বুঝে গেছে, পাবলিক তো বোকা না,
সমাজদারকে ইশারা বি কাফি, ডিসি সাহেব তো বলবে, আমি তো বলি নাই আপনি খাইছেন উন্নয়নের জন্য, উন্নয়নের কথা বলেই তো খাবে। তো যাই হোক, আমাদের ভাবির পোলার এখন 25 কোটি টাকা খাওয়া শিখে গেছে, কোনো সমস্যা নাই। পাবলিক এগুলো মনে রাখতেছে, জনগণ মনে রাখতেছে, হিসাবও রাখতেছে, প্রকৃতির প্রতিশোধ আছে, আকাম কুকামেরও প্রতিশোধ আছে, একটা কিছু হবে। আমাদের এলাকায় একটা গল্প আছে, মানে যখন কেউ কিছু অনির্ধারিত হলে সাধনা বাড়ির পিছনে একটা না একটা কিছু হবে। তো মাশাল্লাহ আর কিছুদিন যাওয়ার পরে ওয়াকার ভাই বেড়াকে ফিরে যাওয়ার পরে বাংলাদেশে কিন্তু একটা না একটা কিছু হবে, কেউ ঠেকাইতে পারবে না। আমি মনে করেছিলাম আওয়ামী লীগ কমপক্ষে আরো 3 বছর পরে আসবে, মানে এই সরকার, এই মুসলেখার সরকার মিনিমাম 3 বছর থাকবে, এটা আমার ধারণা ছিল, যে তারপর আন্দোলনের মাধ্যমে তার পতন করবে। কিন্তু ভাবির পোলারা যে সমস্ত খাসিলত শুরু করে দিছে, যেভাবে জুতা খাওয়া শুরু করেছে, মানুষ হাসতেছে এখন। তো আমার মনে হয় যে ইউনূস সরকার তো 18 মাস ছিল, এই সরকারের মুরব্বী মনে হয় না 18 মাস তো দূরের কথা, আর 1 বছর যাবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, এটাই দরকার, কারণ এই দেশের জনগণও দেখে ফেলেছে 18 মাস ইউনূস কি করেছে, 3 মাসে জনগণ বুঝে ফেলেছে তাদের জাতীয় ভাইয়া কি করতে পারবে। কারণ তিনি কি বলেন এগুলো শুনেই মানুষ আসে, কিছু করতে হবে তো দূরের কথা, তারা 7 দিনেই বাংলাদেশের অর্ধেক খাল খনন করে ফেলে, এগুলো আমাদের বিশ্বাস করতে হয়, এগুলো আমাদের শুনতে হয়, এগুলো তিনি আবার বলেন। তার মন্ত্রী বলেন, তার আইনমন্ত্রী বলেন, তার মন্ত্রী বলেন দেশে আর গণতন্ত্র বন্যা বয়ে গেছে, তার আইনমন্ত্রী বলেন দেশে এখন আইনের সুশাসনে বন্যা বয়ে গেছে, কিন্তু আমরা কি দেখি। মানে যাই হোক, মোটামুটি তারা এত তেল দিতেছে যে এই সরকারকে তারা নিজেরাই এত তেল দিতেছে যে তাদের মেঝেটা পিচ্ছিল হয়ে যাবে, তারা নিজেরাই উষ্টা খায় পড়ে যাবে। আমরা সেই দিন দেখার জন্য অপেক্ষায় আছি।